প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা অষ্টম অধ্যায় আবার আসিব ফিরে এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আবার আসিব ফিরে কবিতার 2 নং সৃজনশীল প্রশ্ন। বাংলার হাওয়া বাংলার জল, হৃদয় আমার করে সুশীতল, এত সুখ শান্তি এত পরিমল, কোথা পাবো আর বাংলা ছাড়া। প্রথম প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের অবলম্বনে আবার আসিব ফিরে কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। এবং সর্বশেষ প্রশ্ন, কোথায় পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবি জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পর্কিত আলোচনা করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আবার আসিব ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? বাংলার সবুজ করুণ ডাঙা বলতে সবুজে আবৃত বাংলাদেশের নদ নদীর তীরে দুপাশের সিক্ত মাঠ ঘাট ও প্রান্তরকে বোঝানো হয়েছে। আবার আসিব ফিরে কবিতাটিতে কবি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র অঙ্কন করেছেন। কবি আলোচ্য কবিতাটিকে ধানসিঁড়ি ও রূপসা এই দুটি নদীর নাম উল্লেখ করেছেন। নদী তীরে দুপাশের যে মাঠঘাট প্রান্তর থাকে অধিকাংশ সময় সেখানে সবুজ ফসলের সমারোহ দেখা যায়, এজন্য কবি বলেছেন বাংলার সবুজ করুণ ডাঙা। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপক অবলম্বনে আবার আসিব ফিরে কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। উদ্দীপকটিতে ও আবার আসিব ফিরে কবিতায় বাংলায় মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য চিত্র ফুটে উঠেছে। আবার আসিব ফিরে কবিতায় কবি সুগভীর দেশপ্রেমের পরিচয় বিধৃত হয়েছে। কবি দেশকে এতই ভালোবাসেন যে জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়ে। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশে তিনি নদী মাঠ ক্ষেত ভালোবেসে ধানসিঁড়ি নদীর তীরে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় ফিরে আসতে চান। উদ্দীপকেও জনৈক কবির কবিতার চরণে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। সেখানে বাংলার হাওয়া ও জল কবির হৃদয়কে শুধু সুশীতল করেনি, বরং তাকে এতটাই তৃপ্ত দিয়েছে যে তার মতে বাংলা ছাড়া আর কোথাও এমন হাওয়া বা জল পাওয়া সম্ভব নয়। উদ্দীপকে কবিও অল্প কথায় জীবনানন্দ দাশের মতো বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের কবিতার চরণগুলোর মাধ্যমে আবার আসিব ফিরে কবিতাটি বাংলার মনোমুগ্ধকর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চিত্র ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, কোথায় পাবো আর বাংলা ছাড়া কথাটির সাথে জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পর্কিত আলোচনা করো। কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সাথে কবি জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষার কথাটি অন্তর্নিহিত তাৎপর্যের দিক থেকে সম্পর্কিত। আবার আসিব ফিরে কবিতার মাধ্যমে কবি জীবনানন্দ দাশের সুগভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। দেশকে তিনি এতটাই ভালোবাসেন যে প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর হয়ে ধরা পড়েছে। তাই তিনি মৃত্যুর পরও বাংলার মাঠঘাট জল ভালোবেসে নানা বেশে বাংলায় ফিরে আসতে চেয়েছেন। উদ্দীপকে দেখা যায় কবির কবিতার চরণগুলোর মাধ্যমে বাংলার প্রতি তার সুগভীর দেশপ্রেম ও বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। বাংলার প্রকৃতির অতি তুচ্ছ জিনিস যেমন বাতাস পানি তার দৃষ্টিতে মহামূল্যবান হয়ে ধরা পড়েছে। তাই তো তিনি এগুলোর গুণকীর্তন করতে গিয়ে বলেছেন, এগুলো তাকে এতটাই সুখ ও শান্তি ও তৃপ্তি দিয়েছে যে পৃথিবীর আর কোথাও তা পাওয়া যাবে না। উদ্দীপকের কবির বক্তব্য অনুযায়ী
দেশ অনুরাগের যে বহিঃপ্রকাশ ঘটেছে, বাংলার প্রতি জীবনানন্দ দাশেরও সেই রকম সুগভীর টানের ইঙ্গিত প্রকাশ পেয়েছে। আর এই টানের কারণেই তিনি বলেছেন, কোথা পাবো আর বাংলা ছাড়া। সুতরাং বলা যায়, কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সাথে কবি জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষার অন্তর্নিহিত তাৎপর্যের দিক থেকে সম্পর্কিত। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।